নমস্কার, 5টার 5 মিনিট নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ভোটের দামামা বেজেই গেল, কিছুক্ষণ আগে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল 7 দফায় লোকসভা ভোট এবং সর্বাধিক দফা অর্থাৎ 7 দফাতেই আমাদের রাজ্য ভোট। 7 দফায় ভোট হবে আমাদের রাজ্যের 42টি আসনের ভোট হবে ভাগ ভাগ করে 3-3, কখনো 7টি আসন, কোনোদিন 8টি, কোনোবার শেষ দফায় 9টি আসনে ভোট। সব মিলিয়ে 7 দফায় ভোট হবে। আমরা আগেই জানিয়েছিলাম, কমিশন সূত্রে যা খবর পাচ্ছি তাতে 7 দফায় ভোট হবে এবং আমাদের রাজ্যেও 7 দফাতেই ভোট হবে। দেখা গেল যখন ভোট ঘোষণা হচ্ছে তখন সেই 7 দফায় ভোট। 19 এপ্রিল পয়লা দফা অর্থাৎ প্রথম দফার ভোট গ্রহণ। তার ঠিক কদিন পরেই 26 এপ্রিল দ্বিতীয় দফা, 7ই মে তৃতীয় দফা, 13ই মে চতুর্থ, 20 মে পঞ্চম দফা, 25 মে ষষ্ঠ দফার ভোট গ্রহণ, 1 জুন সপ্তম দফার ভোট। ফল ঘোষণা হবে 4 জুন অর্থাৎ জনতার রায় কার দিকে জানা যাবে 4 জুন। একে একে আমরা একবার আপনাদের দেখিয়ে রাখতে চাইবো কবে কবে কোথায় ভোট, আমাদের রাজ্যে কবে কোথায় ভোট। প্রথম দফা 19 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি দিয়ে ভোটের দামামা বাজা শুরু হয়ে যাচ্ছে। 19 এপ্রিল প্রথম দফার ভোট। দ্বিতীয় দফা 26 এপ্রিল বালুরঘাট, দার্জিলিং, রায়গঞ্জ। বালুরঘাট, দার্জিলিং, রায়গঞ্জ এই 3টি আসন। প্রথম দফায় 3টি আসন, দ্বিতীয় দফায় 26 এপ্রিল 3টি আসন। তৃতীয় দফায় আরেকটু নিচে অর্থাৎ 7ই মে মালদা উত্তর, মালদা দক্ষিণ। আর কোথায় কোথায় রয়েছে? জঙ্গিপুর, মুর্শিদাবাদ। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাটে 13ই মে চতুর্থ দফার ভোট গ্রহণ। বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল চতুর্থ দফায়। বোলপুর, বীরভূম। মোট 8টি জায়গায় ভোট চতুর্থ দফায়, মোট 8টি জায়গায়। পঞ্চম দফায় 20 মে ভোট নেওয়া হবে শ্রীরামপুর, হুগলি এবং তারই পাশাপাশি উলুবেড়িয়া, হাওড়া, ব্যারাকপুর, বনগাঁ পঞ্চম দফায়। ষষ্ঠ দফা 25 মে জঙ্গলমহলে ভোট, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। তার সঙ্গে তমলুক। অত্যন্ত হেভিওয়েট লড়াই হতে চলেছে। ষষ্ঠ দফা কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর। সপ্তম দফায় কলকাতায় ভোট আছে, তবে কলকাতার পাশাপাশি কোথায়? দমদম, বারাসাত, বসিরহাট, উত্তর ও দক্ষিণ কলকাতা, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর। অর্থাৎ 9টি জায়গায় ভোট। সবচেয়ে বেশি ভোট বা বেশি কেন্দ্রের ভোট গ্রহণ হবে শেষ দফায় অর্থাৎ 1 জুন। তো এই দফার ভাগ কিভাবে, কেন 7 দফায় রাজ্যে ভোট, নির্বাচন কমিশন কতটা কড়াকড়ির কথা বলছে, কিভাবে নির্বাচন কমিশন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবারের ভোট, সবকিছু জানবো। আমার সঙ্গে সোমরাজ প্রতিনিধি রয়েছেন সরাসরি। সোমরাজ, 7 দফায় ভোট প্রত্যাশা মতোই, আমরা আগে থেকেই বলেছিলাম যে 7 দফায় ভোট হবে, সেই মতো 7 দফায় আমাদের রাজ্যে ভোট হচ্ছে। উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে, সবচেয়ে বেশি আসনে ভোট হবে শেষে অর্থাৎ দক্ষিণবঙ্গের একদম শেষে এবং কলকাতায়। তো নির্বাচন কমিশনের কি পর্যবেক্ষণ, কোন জায়গা থেকে এই 7 দফায় ভোট? দেখো, 2019-এও লোকসভায় ভোট 7 দফায় হয়েছিল এবং এবারেও 7 দফায় ভোট হবে। তার অন্যতম প্রধান কারণ অবশ্যই রাজ্যের আইন শৃঙ্খলা। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে এসেছিল সেই সময় তারা যে বৈঠক করেছিলেন সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে বারবারই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ জানানো হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়ে অভিযোগ জানানো হয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচন পরবর্তী অর্থাৎ নির্বাচনের ভোট পরবর্তী হিংসার অভিযোগ জানানো হয়েছিল। মনে করা হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করেই জাতীয়
জাতীয় নির্বাচন কমিশন এই রাজ্যে 7 দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে আধা সেনা মোতায়েন। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখেছে, সেখানে 920 কোম্পানি আধা সেনা মোতায়েনের কথা লেখা হয়েছে। যদিও এখনো পর্যন্ত এ রাজ্যে প্রায় 150 কোম্পানি আধা সেনা এসছে। সূত্রের খবর, নির্বাচন কমিশন সূত্রে, আগামী সপ্তাহের মধ্যে আরও 50 কোম্পানি আধা সেনা আসবে এবং এই যে 50 কোম্পানি আরও আধা সেনা আসবে আগামী সপ্তাহের শেষের দিকে, সেই 50 কোম্পানি আধা সেনা পুরোপুরিভাবে উত্তরবঙ্গে মোতায়েন করা হবে। তার কারণ উত্তরবঙ্গ দিয়েই এই রাজ্যের প্রথম দফার ভোট শুরু হবে। ফলত সব মিলে এই যে আধা সেনা মোতায়েন করা হবে তা নিয়ে সোমবার অর্থাৎ কাল বাদে পরশু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব তিনি একটি জরুরি বৈঠক ডেকেছেন বিভিন্ন জেলাশাসক ও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে। দুপুর 12:30 থেকেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকেই তিনি বৈঠক করবেন, যেখানে আধা সেনা মোতায়েন নিয়ে, অর্থাৎ আধা সেনা বর্তমানে এরিয়া ডমিনেশনের কাজ করছে, কিন্তু যেহেতু আজ থেকেই নির্বাচনী বিধি কার্যকর হয়ে গেল, ফলত আগামী দিনে আধা সেনার কি কাজ হবে সেই বিষয়টি সম্পর্কে জেলাশাসক ও বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ফলত 7 দফায় ভোট যেমন রাজনৈতিক মহল, বিরোধী রাজনৈতিক দলগুলি দাবি করছে, অবশ্যই রাজ্যের আইন শৃঙ্খলা অন্যতম কারণ, কিন্তু এই যে আধা সেনা মোতায়েন করা হবে তা নিয়েও সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব তিনি তার দপ্তরের আধিকারিকদের নিয়ে একটা পর্যালোচনামূলক বৈঠক করেছেন। সেই বৈঠকেও আধা সেনা নিয়ে আলোচনা হয়েছে। বারবারই যেটা আমরা বলছিলাম, এই যে আধা সেনা মোতায়েন করা হলো ভোটের আগে, যা নিয়ে বারবারই রাজ্যের শাসক দল প্রশ্ন তুলেছে, কেন ভোটের আগে আধা সেনা মোতায়েন করা হলো এবং এই আধা সেনার আগামী দিনে কাজটা কি হবে, অর্থাৎ সোমবার থেকে সেই বিষয় সম্পর্কেই বিভিন্ন জেলাশাসক ও জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেই কমিশন সূত্রে আমরা জানতে পারছি। ফলত সব মিলিয়ে 7 দফা ভোট অবশ্যই আইন শৃঙ্খলা অন্যতম একটা কারণ বলে রাজনৈতিক মহল মনে করছে, কিন্তু আধা সেনাও এবার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এ রাজ্যের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে। সোমনাথ, সঙ্গে থাকো। প্রথম দফা এবং দ্বিতীয় দফা আমরা একবার দেখবো। প্রথম দফা আর দ্বিতীয় দফার মাঝখানে 7 দিনের একটা গ্যাপ, অথচ প্রথম দফা আর দ্বিতীয় দফা, প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আর দ্বিতীয় দফায় ভোট হচ্ছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। এখানে 7 দিনের একটা গ্যাপ, যদি এটাও ধরে নেওয়া হয় যে মুভ করাতে হবে, বাহিনী মুভ করাতে হবে, তাহলেও এই জায়গার মধ্যে 7 দিন লাগার কথা নয়। এই যে দফাগুলো, সেই দফাগুলো বা সেই দফায় যে আসনগুলো ধরা হচ্ছে সেগুলো কোন ভিত্তিতে ধরা হচ্ছে সোমরাজ? দেখো, এটা সাধারণত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করে। তার কারণ এটা কোনো অন্তত তেমনটাই কমিশনের সূত্রে দাবি করা হচ্ছে, এটা কোনো কারণ নয় যে 7 দিন গ্যাপ হলো বা 3 দিন গ্যাপ হলো বা 4 দিন গ্যাপ হলো। 2021-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এরকম উদাহরণ রয়েছে, 2014 লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এরকম উদাহরণ রয়েছে। তুমি যেই প্রশ্নটা করছিলে সেই প্রশ্নটা নিয়ে কিছুক্ষণ আগে কমিশনের এক আধিকারিক তিনি জানাচ্ছিলেন যে এইটা কোনো কারণ নয়। অবশ্যই বাহিনী এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হতে পারে, যে বাহিনী মোতায়েন করা হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে যেহেতু উত্তরবঙ্গই, বিশেষ করে তুমি যদি দ্বিতীয় দফায় দেখো, দার্জিলিংয়ে নির্বাচন আছে, বালুরঘাটে নির্বাচন আছে, ফলত গোটা বাহিনীটাই উত্তরবঙ্গের মধ্যেই থাকবে। সেক্ষেত্রে বাহিনীটা কোনো কারণ নয়। তার কারণ কমিশন মনে করছে এটা সাধারণত কমিশন যে পদ্ধতিতে মনে করে, শুধুমাত্রই বাংলায় নয় গোটা দেশ জুড়েই কিন্তু দ্বিতীয় দফা গ্যাপ থাকছে 7 দিন, ফলত বাহিনীটা কোনো কারণ হিসাবে মনে করছে না নির্বাচন কমিশনের আধিকারিকরা। সমাজ একটা গুরুত্বপূর্ণ জায়গা, জিরো টলারেন্সের কথা বলছে নির্বাচন কমিশন। সেই জিরো টলারেন্সের জন্য তারা কোন পদক্ষেপের কথা বলছে বা কিভাবে পদক্ষেপ করবে বলে বলছে? তুমি যদি তোমার প্রশ্নটা আরেকবার করো। কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না, সে প্রচারের ক্ষেত্রেও কোনো রেড লাইন যেন কোনো দল ক্রস না করে সে কথা বলা হচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশন জিরো টলারেন্স, কোনো রকম হিংসার ব্যাপারে জিরো টলারেন্স নীতি ব্যবহার করছে। কি কি পদক্ষেপ করছে? প্রথমত জাতীয় নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে অ্যাডভাইজারি দেওয়া হয়েছিল, যে অ্যাডভাইজারি অনুযায়ী অন্তত কোন কোন রাজনৈতিক দলগুলি কি ভূমিকা হবে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনো রাজনৈতিক দলগুলি যদি প্রচারের সময় ব্যক্তিগতভাবে আক্রমণ করে তাহলে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ শুধুমাত্র যিনি ব্যক্তিগত আক্রমণ করছেন তিনিও নন, তার সঙ্গে যুক্ত হবে তার রাজনৈতিক দলও। পাশাপাশি হিংসা বা
এই রক্তপাত নিয়ে বারবারই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ অন্তত এ রাজ্যে এসে জেলা শাসক পুলিশ সুপারদের সতর্ক করে গেছেন। শুধু তাই নয়, এই যে দায়িত্ব অর্থাৎ হিংসা বা রক্তপাত বা বোমাবাজির মতো ঘটনা ঘটলে শুধুমাত্র সংশ্লিষ্ট জেলা শাসক বা পুলিশ সুপারই দায়িত্ব তিনি তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে তা নয়, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবেন, অর্থাৎ যারা ঊর্ধ্বতন আধিকারিক থাকবেন তারাও তার দায় এড়াতে পারবে না। তেমনটাও জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এ রাজ্যে এসে বৈঠক করে স্পষ্ট জানিয়ে দিয়ে গেছিল। অর্থাৎ হিংসা বা বোমাবাজি বা রক্তপাত নিয়ে জাতীয় নির্বাচন কমিশন জিরো টলারেন্স নিয়েছে। কিন্তু কিছু কিছু রাজ্যে এই সমস্যা রয়েছে, কিছু কিছু রাজ্যে এই অভিযোগ উঠে আসে। আজকে যখন জাতীয় নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল সেটা স্পষ্ট করা হচ্ছিল। কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে বোমাবাজি একটা অন্যতম জায়গা বলেও জাতীয় নির্বাচন কমিশন যখন জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছিল তখন বোমাবাজি নিয়ে বারবারই সতর্ক করেছিল জেলা শাসক পুলিশ সুপারদের। এক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একটা অন্যতম চ্যালেঞ্জের মুখে যে এবারের লোকসভা নির্বাচনকে অন্তত হিংসামুক্ত করা, শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে পরিচালনা করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। থ্যাংক ইউ সোমরাজকে ধন্যবাদ জানাচ্ছি। এবং শুধু আমাদের রাজ্য নয়, আমাদের রাজ্যের সঙ্গে বিহার এবং উত্তরপ্রদেশেও 7 দফায় ভোট হবে। কিন্তু এই 7 দফায় ভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল কি বলছে জানাবো বিরতির পর। সঙ্গে থাকুন। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ভোট ঘোষণা হয়ে গেল, 7 দফায় ভোট হবে আমাদের রাজ্যে। অবশ্য সারা দেশেই 7 দফায় ভোটের কথা জানানো হয়েছে। তার মধ্যে কোথাও 2 দফায়, কোথাও 3 দফায়, 3টি রাজ্যে 7 দফায় ভোট হবে। তার মধ্যে একটি পশ্চিমবঙ্গ, একটি বিহার, একটি উত্তরপ্রদেশ। এবং আমাদের রাজ্যে কোথায় কোথায় কবে কবে ভোট এই 7 দফায় চট করে একবার দেখে নেওয়া যাক। প্রথম দফা না, সপ্তম দফা নয়, প্রথম দফা দেখতে চাই আমি। প্রথম দফার ভোট, প্রথম দফায় ভোট 19শে এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই 3 জায়গায় প্রথম দফায় ভোট। দ্বিতীয় দফায় 3টি আসনে ভোট, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। বাকি দফাগুলো দেখাবো আপনাদের, স্ক্রিনের পাশে আপনারা দেখতে পাবেন। তবে অধীর রঞ্জন চৌধুরী এখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, সরাসরি শোনাই কি বলছেন তিনি। चुनाव कराने की निर्देश दे चुके हैं, लेकिन हम लोग सितंबर मास तक क्यों हम इंतजार करते हैं? बाकी 4 राज्यों में जब चुनाव हो रहे हैं तो क्यों ना भला जम्मू कश्मीर में हो जाते। इसके अंदर क्या राज है पता नहीं कि हर जगह चुनाव होते हैं। हमारा घाटी में वहां लोकसभा के चुनाव होते हैं लेकिन विधानसभा के चुनाव नहीं होते, तो ये क्यों? ये मेरा तरफ से एक जरूर सवाल है। सर एक ये भी बड़ी इम्पोर्टेंट बात है जो है कि बयानों को लेकर उन्होंने कहा कि बयान जब आते हैं बड़े कटु बयान आते हैं। शेरो शायरी भी सीईसी साहब ने सुनाई, उसके जरिए कहा कि दुश्मनी करो लेकिन ऐसा ना हो कि जब दोस्ती करने का मौका मिले तो दोस्ती ना शर्मिंदा ना हो ना पर तो ठीक। उसको देखो हमारे नेता राहुल गांधी वही बात करते हैं, उनका ही झलक। এবার অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আমরা পরবর্তীতেও শোনাবো। 7 দফায় ভোট নিয়ে তিনি কি বলছেন, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের আশা ভরসা নিয়ে কি বলছেন তিনি। 7 দফায় ভোট স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো 4 জুন ভোট ঘোষণা হবে, এক এক করে দেখাই আপনাদের। প্রথম দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, একেবারে উত্তরবঙ্গের শুরু থেকে শুরু হচ্ছে। দ্বিতীয় দফাও সেই উত্তরবঙ্গে, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। প্রথম এবং দ্বিতীয় দফার মধ্যে প্রায় 1 সপ্তাহের ফারাক। তৃতীয় দফার ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং 7ই মে তার সঙ্গে চতুর্থ দফার ভোটও দেখাই আপনার 13ই মে বহরমপুর, রানাঘাট, বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, আসানসোল, বোলপুর এবং বীরভূম। পঞ্চম দফা 20শে মে বনগাঁ, হাওড়া, শ্রীরামপুর, বারাকপুর, উলুবেড়িয়া, হুগলি এবং আরামবাগ। 7 জায়গায় ভোট। ষষ্ঠ দফায়
ষষ্ঠ দফায় আবার 8 জায়গায় ভোট 25শে মে। তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এবং তার সঙ্গে বাঁকুড়া ও বিষ্ণুপুর, এই 2 আসনে ভোট। আর সপ্তম দফা সবচেয়ে বেশি আসনে ভোট, 9টি আসনে ভোট হবে সেদিন। 1 জুন দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং যাদবপুর। ভোটের দামামা বেজে গেছে, প্রার্থীরা রাস্তায় বেরিয়ে পড়েছেন, প্রচার চলছে, সাংবাদিক বৈঠক হচ্ছে। কিন্তু 7 দফায় ভোট রাজ্যে এই 7 দফায় ভোট, যেখানে রাজ্যের শাসক দল তৃণমূল প্রশ্ন তুলেছিল কেন 7 দফা, কেন 1 দফা নয়। আজ যখন 7 দফায় ভোট ঘোষণা হলো তখন তৃণমূল কি বলছে? আমরা বারবার বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নির্বাচনের 2টি ধাপে অথবা 1টি ধাপে হোক। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পেরেছি যে যদি 1 দফায় ভোট হয় অথবা 2 দফায় ভোট হয় তাহলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। যদি দফা বাড়ে তাহলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায়। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে। যদি এতগুলো দফায় ভোট হয় তাহলে যাদের কাছে ফান্ড কম তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি তারা বেশিভাবে সেটা মোবিলাইজ করতে পারেন, টাকাটা লাগাতে পারেন নির্বাচনের ক্ষেত্রে। সওয়াল জবাব চলছে, চাপান উত্তর চলছে। যখন তৃণমূল বারবার বলছে, তৃণমূলের কোনো প্রতিনিধি বলছেন যে 7 দফায় ভোট কেন প্রশ্ন তুলছেন, তখন বিজেপির কোনো না কোনো প্রতিনিধি প্রশ্ন তুলে যাচ্ছেন 7 দফায় ভোট নয় কেন। যেমন বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার। গতবারও 7 দফায় ভোট হয়েছিল, তো এবারও 7 দফায় ভোট হচ্ছে। এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বেশি থাকবে, কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয়। এবং নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স আমি যতটা দেখেছি মুখ্য নির্বাচন কমিশনার, তাতে উনি বলেছেন মাসেল পাওয়ার বন্ধ করা, মাসেল পাওয়ারের ব্যবহার বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নির্বাচন কমিশন নেবে। তা আমরা স্বাগত জানাচ্ছি 7 দফা ভোটকে। আবার তৃণমূলের বক্তব্য, যত দফায় ভোটই হোক না কেন, অন্তত শোভনদেব চট্টোপাধ্যায় তার দাবি বিজেপির দফা রফা করা হবে, তৃণমূলই জিতবে যতগুলো দফাতেই ভোট হোক না কেন। শুনুন। 7 দফায় হলে ইলেকশন কমিশন ঘোষণা করলে হতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু যে দফাই হোক না কেন আমরা কিন্তু হাজার চেষ্টা করেও আটকাতে পারবে না, আমরা বিজেপিরই দফা রফা করে দেবো। এদিকে আবার শ্রমিক ভট্টাচার্য উত্তরপ্রদেশ, বিহারের প্রসঙ্গ টেনে আনছেন। তার কারণ শুধু পশ্চিমবঙ্গ নয়, যে 3টি রাজ্যে 7 দফায় ভোট গ্রহণ হবে তার মধ্যে একটি যদি পশ্চিমবঙ্গ হয়, অপর দুটি বিহার এবং উত্তরপ্রদেশ। শাসক দলের রাজ্যে 1 দফায় ভোট আর পশ্চিমবঙ্গে 7 দফার ভোট। আজকে নির্বাচন কমিশন এর এই ঘোষণায় আমরাও কিছুটা চমকে উঠেছি। যে উত্তরপ্রদেশ এবং বিহারে গত 10 বছরে কোনো ভোট হিংসার ঘটনা নেই, সেই উত্তরপ্রদেশ বিহারেও আজকে 7 দফায় নির্বাচন হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ। বিহার, উত্তরপ্রদেশ তাদের নির্দিষ্ট ভোট সংস্কৃতির অতীতে যা আমরা দেখেছি তার থেকে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সেই জায়গায় বেরোতে পারলাম না। এদিকে আবার সুজন চক্রবর্তী, দমদম থেকে সিপিআইএম এর হয়ে দাঁড়িয়েছেন সুজন চক্রবর্তী, বলছেন পশ্চিমবঙ্গে শাসক দল এই অবস্থায় রাখেনি রাজ্যটাকে যে 1 দফায় ভোট হবে। পশ্চিমবাংলায় 1 দফায় ভোট হবে এই পরিস্থিতি তৃণমূল রাখেনি। পঞ্চায়েতের ভোট, বিধানসভার ভোট, লোকসভার ভোট, ক্লাবের ভোট সব দফাতেই তৃণমূল লুঠের রাজনীতি করে। উত্তরপ্রদেশের অনেক বড় রাজ্যও বটে, ওদেরও 7 দফা, আমাদেরও 7 দফা। পশ্চিমবাংলায় সরকার যে রকম হাল করেছে তাতে 1 দফায় ভোট হওয়া কঠিন। ঠিক উত্তরপ্রদেশেও যেভাবে হাল করেছে আদিত্যনাথের সরকার, একই রকম মমতার সরকারও তাই। তবে ওই যে বললাম, শোভনদেব চট্টোপাধ্যায় দাবি করছেন যত দফায় ভোটই হোক না কেন বিজেপির দফা রফা করে দেবো, জিতবো আমরাই। ঠিক একই সুরে কুণাল ঘোষও বলছেন 42টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হবে, কড়া প্রতিদ্বন্দ্বিতা হবে।
24-এ তৃণমূলের টার্গেট থাকবে 42, তার মধ্যে কনফিডেন্ট তৃণমূল অন্তত 35টি আসন তো জিতবেই নিশ্চিত, এবং বিজেপি 4টির মধ্যে আসন থাকবে, অর্থাৎ 4টি আসনের মধ্যে বেঁধে রাখা হবে। তবে বাম কংগ্রেস শূন্য পাবে বলে দাবি করছেন কুণাল ঘোষ। আমরা 42 টার্গেট করে এগোচ্ছি, 30 থেকে 35 আমরা নিশ্চিতভাবে পাচ্ছি। কংগ্রেস এবং সিপিএম শূন্য পাবে। বিজেপি তাদের 2টি, 3টি, 4টি সিটের মধ্যে কিভাবে সীমাবদ্ধ রাখা যায় সেটা আপনারা ভোটের দিন দেখতে পাবেন। বিজেপির পুরনো যারা টিকিট পায়নি তারা যোগাযোগ করছে, বিজেপির হুগলিতে, বিজেপির ব্যারাকপুরে, তারা বলছে আমরা চাই না এই বিজেপির এই প্রার্থী জিতুক। তৃণমূল 42টি আসন টার্গেট করেছে, আর বিজেপিকে 3-4টি আসনের মধ্যে বেঁধে রাখার টার্গেট নেওয়া হয়েছে। যখন কুণাল ঘোষের কথা বলছেন, শ্রমিক ভট্টাচার্য বলছেন তিনি তো আশা করেছিলেন তৃণমূল বলবে তারা 44টি সিটেই জিতবে। আমি তো শুনেছি যে তৃণমূল কংগ্রেস 44টা আসনে জিতবে আগামী নির্বাচন। 2024 আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। কংগ্রেস সিপিআইএমও কটাক্ষ করতে ছাড়েনি। পাটিগণিতের অঙ্ক ভুল হয়ে যাবে। তৃণমূলের 35-এর বেশি কম না, আর বিজেপির 24-এর বেশি কম না, দুই মিলিয়ে 59। 42টা আসনের মধ্যে 59টা ওরা পাবে। আর আপনি ধরে নিন আমরা তাহলে -17, যে যত বেশি বলতে পারবে তার তত দলে পোস্ট বাড়বে। ওনাদের এই খেয়ালি পোলাও পাকালে কোথাও কোথাও ঘি একটু বেশি দিতে হয়, এসব বললে একটু দলের নাম্বার বেশি পাওয়া যায়। বিজেপি আর তৃণমূল কার্যত এগুলো করে মানুষের কাছে দেখাতে চাইছে নির্বাচনের আগেই মানুষের উপর ভরসা কম, আমরাই ভোটের নাম্বার দিয়ে দিচ্ছি। মনে মনে যদি খুশি থাকেন, খুশি থাকুন না। 35-এর জায়গায় 5 করবে না 3 করবে, এটা মানুষ ঠিক করবে।